দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টকশো ভিন্ন মাত্রার। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে মত দ্বিমত। স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়া, সাবেক সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন সাইফুর রহমান তপন, সহকারী সম্পাদক, দৈনিক সমকাল। আপনাকে স্টুডিওতে স্বাগত। দর্শক, এই অনুষ্ঠান একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও দেখতে পারেন। সঞ্চালনায় আছি মোহাম্মদ আলিউল্লাহ। পিঙ্কু ভাই, আপনার কাছে প্রথমে যেতে চাই যে বিষয়টি রাজনীতিতে মত দ্বিমত থাকবে এবং থাকতেই হবে বা থাকে, সেটি সংঘাত বা ভিন্ন দিকে যেন না যায়, সেটিও আবার একই সাথে থাকতে হয় বা থাকে, তবে সেটি সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য বা একটি রাষ্ট্র কাঠামোর জন্য, দেশের জনগণের জন্য। এই বিষয়টি ঠিক যে রাজনীতিতে মত দ্বিমত থাকবে, কিন্তু সেটি যেন সংঘাতের দিকে না যায়, ঠিক এরকম একটি বিষয়েই আমরা আজকে আলোচনা করতে চাই। আপনি প্রথমে আপনারা যেতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন, দেশ বিদেশে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। রাজনীতিতে পক্ষ বিপক্ষ এটা তো থাকবে, এটা না থাকলে রাজনৈতিক সৌন্দর্যটা তো মূলত কোথায়? এখন বিরোধিতার জায়গায় বিরোধিতা করার কিছু বিষয় আছে যে বিরোধিতা এখানে করতেই হবে। সেটা কার প্রয়োজনে? রাজনীতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে। জনগণ সেটাকে এনজয় করবে, কারণ সেটা দেশের প্রয়োজনে, দেশের ভালোটার জন্য যখন আপনি বিরোধিতা করবেন, তখন মানুষ কিন্তু সেটা সুফল ভোগ করবে। কিন্তু এই বিরোধিতাটা যদি দেশের কল্যাণে না হয়, তাহলে সেটা হবে তখন সেখানে দেশপ্রেমের অভাব দেখা দিবে। অর্থাৎ অন্তরে বিষ, যে কথাটা, যে আমরা ভালো চাই না। আপনি যে প্রশ্ন করেছেন, আমি মনে করি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এই প্রশ্নটা আপনি আমাকে করেছেন। একটি নতুন সরকার বাংলাদেশে সরকার গঠন করেছে। সেই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই বিএনপি দীর্ঘ 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এই আদর্শের যারা ধারক এবং বাহক, মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, জীবন দিয়েছে। দিনের পর দিন ঘরছাড়া হয়ে তারা নির্যাতন ভোগ করেছে। 16 বছর পরে এই বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই 16 বছরে ম্যাক্সিমাম টাইম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়াজ ইন দ্য প্রিজন। তাকে জেল 6.5 বছর কারাগারে কাটাতে হয়েছিল এবং সে পুরো সময়টাই মানে কথা বলতে পারেনি, তাই কথা বলতে দেওয়া হয়নি। সেই জায়গাটা কিন্তু এই তারেক রহমান সাহেব বিদেশে বসে তারপরে কিন্তু দেশের মানুষের জন্য রাজনীতি করেছে এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তিনি কিন্তু এক জায়গায় করে রেখেছিলেন। এই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। তা আজকে সুফল বলতে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। 2024-এর জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের ছাত্র জনতা এবং ওই যে শক্ত ভিতটা রচনা হয়েছিল 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশের বিএনপি এবং তৎকালীন বিরোধী পক্ষ দেশের সেই দাঁড়িয়ে ফলশ্রুতিতে আজকের দেশ একটি নিরপেক্ষ নির্বাচন তারা দীর্ঘদিন পরে এনজয় করতে পেরেছে। নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। বিরোধী দলেও কিন্তু একটি পক্ষই আমরা ইতিমধ্যে একটি শক্ত বিরোধী দল আমরা পেয়েছি, সেটা বাংলাদেশ জামায়াতে ইসলাম। ওরা প্রায় 70টা, প্রায় সব মিলিয়ে প্রায় 80-81টা সিট ওনাদের জোটের তারা পেয়েছে। এই যে 81টা সিট, অর্থাৎ 300 আসনের মধ্যে 81টা আসন, এটা খুব শক্ত আমি মনে করি একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এখন এই ভিত্তিটা, এই যে আজকে এক দল ক্ষমতা এসেছে,
আরেক দল একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিংবা আত্মপ্রকাশ করেছে। এটা কিন্তু জনগণই কিন্তু জনগণের দান, কিন্তু তারা কিন্তু তৈরি করে দিয়েছে ক্ষেত্র যে এখন আপনারা দেশের উন্নয়নে কাজ করেন। তো সেই ক্ষেত্রে যদি এখন বিরোধী দল হয়ে আজকে জামাত ইসলাম যদি দেশ পুনর্গঠনের জন্য যে ড্যামেজটা হয়েছে পিছনে প্রিভিয়াসলি এই স্বৈরাচারের কবলে পড়ে কিংবা পিছনে ইতিহাসের যা আমরা দেখেছি সেটা পুনরাবৃত্তি করতে চাই না। এই যে দীর্ঘদিন আমাদের দেশটা পিছাতে পিছাতে আজকে এমন জায়গায় গিয়েছে যেখান থেকে ফিরিয়ে আনতে হলে নতুন করে পুনর্গঠনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আজকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের মানুষ বিএনপিকে, তারেক রহমান সাহেবকে। আমি মনে করি যে বিরোধী দল আজকে যারা হতে যাচ্ছে তারা দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, দেশের অর্থনৈতিক মুক্তির কল্যাণে তারা ওই জাতীয় সংসদে গিয়ে যেটা পজিটিভ হবে দেশের জন্য তারা সেটার পক্ষে তারা ভূমিকা রাখবে, যেটা করলে নেগেটিভ হবে, খারাপ হবে, সেটা যাতে সরকার যাতে সেই কাজটা করতে না পারে সেই জন্য তারা বিরোধিতা করবে। এটা হচ্ছে একটা রাজনৈতিক সৌন্দর্য হয়ে আসবে, যেটা জনগণ যেটা এনজয় করবে, জনগণ যেটা আত্মার শান্তি পাবে তারা, যে আমরা উই হ্যাভ ডান রাইট। কারণ আমরা একটা নির্বাচন ফেস করেছি, সেই নির্বাচনে ভোট দিয়ে তারপরে আমরা আজকের এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছি, যার জন্য দেশ এখন এগিয়ে যাবে। এই যে জায়গাটা ইতিমধ্যে কিন্তু মানুষ বিশ্বাস স্থাপন করেছে। জনাব তারেক রহমান সাহেব হঠাৎ করেই ক্ষমতায় পাওয়ার পরে উনি যে আচরণগুলি শুরু করেছে এগুলি মানুষের কাছে একটা কাল্পনিক ছিল, এবং কাল্পনিক থাকলেও এই সমস্ত বিষয়গুলি একটা দেশ গড়ার জন্যে এই যে কাজগুলি মানুষ পছন্দ করবে কিংবা যেটা দেশের জন্য দরকার সেটা কিন্তু পিছনে কেউ করে দেখায় নাই। নতুন করে উনি যে একটা আমি মনে করি একটা রিস্কের মধ্যে গিয়ে হলেও উনি যেটা শুরু করেছে কিন্তু এখান থেকে তো হুট করে ব্যাক করে আসতে পারবে না, অর্থাৎ তাকে এইটাকে চলমান রাখতে হবে। আজকে আমি মনে করি যে শুরুতেই যে পজিটিভ আচরণ শুরু করেছে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী সাহেব, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। যেহেতু আমি এই দলকে বিলং করি, আমি এই দলের জন্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি আপনার নেতৃত্বে, এবং দীর্ঘদিন মাঠে লড়াই সংগ্রাম করেছি, বেঁচে আছি। আমরা আপনাকে দোয়া করি আপনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাক, এই দেশের পিছনে যতটুকু ক্ষত বিক্ষত হয়েছে সেখান থেকে একটি সুন্দর একটি দেশ যেন দেশের মানুষ এনজয় করতে পারে আগামীতে। আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আপনার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, তাদের নামে কোনো কমপ্লেইন তারা করে না। সুতরাং আমি মনে করি দুইজনের সন্তান হিসেবে আপনি ওই দেশকে সেই জায়গাটার মধ্যে নিয়ে যাবেন যেখান থেকে আপনাকেও মানুষ সেইভাবে করে সম্মান করবে। আর বিরোধী পক্ষকে আমি বলবো যে হ্যাঁ, আপনারা আসেন, বিরোধী দল যেহেতু নামেই বিরোধী দল, বিরোধিতা করবেন, দেশ পুনর্গঠনের জন্য যেটা বিরোধিতা করা দরকার করবেন, সেটা আমরা চাই। আপনারা ওই আলোচনা সমালোচনা না হলে তো পিছনে যে আগাবে না, পিছনে যেমন বিষয়গুলো খুলবে না, জট খুলবে না, বা মানুষ জানতে পারবে না, বুঝতে পারবে না। পিছনে যেমন সরকারি দলের সাথে একটি বিরোধী দল ছিল, সেই বিরোধী দলকে কি বলতো বলতো যে সেইটা হলো ওনা যা বলে তাই তাদের খোয়ারের গরু হিসাবে আখ্যায়িত করতো। তো সেই জায়গাটা আমরা দেখতে চাই না কোনো বিরোধী দলকে। বিরোধী দল হবে বাঘের মতো, বিরোধী দল বাধ্য করবে দেশের প্রয়োজনে, দেশের কাজের জন্য যেটা দরকার সেটাকে সরকারি দলকে করার জন্য বাধ্য করবে, এবং লজিক্যালি বাধ্য করবে। সেটা মানুষ এনজয় করবে এবং দেশ এনজয় করবে, দেশ পরতে পরতে এগিয়ে যাবে। এই তো হওয়া উচিত। সরকারে যারা আছে তাদের যদি ভুল থাকে সেই ভুলগুলো তারা তুলে ধরবে, নিশ্চয়ই তুলে ধরবে, আলোচনা করবে, সমালোচনা হবে, এবং সেগুলো মানুষ জানতে পারবে। হ্যাঁ, জি, রাজনীতি দিয়ে মোকাবেলা হবে। এক্স্যাক্টলি। জি, আপনার কাছে আবারও আসবো। সাইফুর রহমান তপন, সহকারী সম্পাদক, দৈনিক সমকাল। আপনার কাছে যেতে চাই, প্রশ্ন একই, রাজনীতিতে মত দ্বিমত, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক। বিষয়টা হলো যে একটা হলো প্রত্যাশা আর একটা হলো বাস্তবতা। প্রত্যাশা হলো যে যেটা জনাব পিঙ্কু সাহেব যেটা বললেন আর কি, সেটা, এবং এই প্রত্যাশা সবার, এটা নিয়ে কোনো বিরোধের কোনো কিছু নেই, যে সব কিছু পার্লামেন্টের মধ্যেই হওয়া উচিত, সংসদের ভেতরেই সব কিছু হওয়া উচিত। এটা যাতে রাজপথে না গড়ায়, এটাই আমরা প্রত্যাশা করব। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক যে বাস্তবতা, এইটা আপনার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরুন আমরা দীর্ঘ সময় ধরে এই যে পাল্টাপাল্টির রাজনীতি, দোষারোপের রাজনীতি, বা একটা সময় আমরা বলতাম সংঘাতমূলক রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক যে রাজনীতিটা এখানে পরিচালিত হতো,
মানে এইটা একেবারে অপসৃত হয়ে গেছে, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ধরুন এখানে কতগুলো যেটাকে বলা হয় যে মানে মানে সংঘাতের বীজের মধ্যে এখন 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলো একটা পক্ষ, প্রায় সব বিশ্ববিদ্যালয় একটা পক্ষ দখল করে নিয়েছিল। এটা আমরা তৎকালীন যারা উপদেষ্টা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি কিভাবে ভাগবটারা ওনারা বেশি নিয়েছিলেন, এবং সেই ইলেকশনগুলো নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে, ডাকসু, চাকসু, রাকসু ইত্যাদি ইত্যাদি। এবং তাদের যে আচরণ, মানে সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার যে একটা উগ্র আচরণ, সেটা কিন্তু আমরা গত 1 বছর, গত 1.5 বছর আমরা দেখেছি সেটা। এখন প্রশ্ন হলো যে এই বিষয়টা, এই যে মানে শক্তি, এই শক্তিটার সাথে অন্যরা কিভাবে অ্যাডজাস্ট করবে। আমি শিক্ষাঙ্গনের কথা বলছি। গতকালকে ধরুন পলিটেকনিকে, ঢাকা পলিটেকনিকে একটা মারামারি হয়েছে। আজকে রাস্তায় ছাত্র শিবির মিছিল টিছিল করেছে, অনেক ধরনের মানে বকাবাদ্য করেছে ইত্যাদি। আবার ছাত্রদলের আমি জেনারেল সেক্রেটারির বক্তব্য শুনলাম, তারা বলছে, এবং সভাপতিরও বক্তব্য শুনলাম, তারা বলছে আমরা এখন আর কোনো ছাড় দেব না ইত্যাদি ইত্যাদি। এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো ধরুন এই যে জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে একটা বিরোধ কিন্তু আছে এখানে। বিএনপি সংবিধান মেনে শপথ নিয়েছে এবং বিএনপি বলছে আমরা সংবিধান মেনেই সব কিছু করব। দ্বিতীয়ত হলো তাদের ইশতেহারের মধ্যে যা আছে তার বাইরে তারা যাবে না। জুলাই সনদের যে 2টো ভার্সনের কথা তারা বলে, একটা ভার্সন হলো তারা যেটা স্বাক্ষর করেছে সংসদ ভবনের সামনে, আরেকটা ভার্সন হলো যেটা আলী রিয়াজ সাহেব ফাইনালি যেটা মানে প্রধান উপদেষ্টার কাছে প্লেস করেছিল, এবং যার ভিত্তিতে ওই তথাকথিত গণভোট হলো। আমি তথাকথিত বলছি এই জন্য, আপনি জানেন যে হাইকোর্টে একটা রিট হয়েছে এবং আদালত কিন্তু দুপক্ষের শুনানির পরেই রুলটা জারি করেছে। এবং আমি খুব স্পষ্টভাবে দেখলাম বিরোধী বলছে এই জন্য যে এই রিটের বিরোধী যে আইনজীবী শিশির মনির সাহেব, তিনি খুব ক্যাটাগরিক্যালি বললেন 4টা পয়েন্টে আদালত রুল দিয়েছে এবং খুব 4টাই হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং তারা একই সাথে বলেছে, এবং এনসিপিরও বক্তব্য দেখলাম, এনসিপিও নাহিদ সাহেব তিনি বলছেন যে বিএনপি ইচ্ছাকৃতভাবে যেটা সেটেল বিষয় তাদের ভাষায় সেটাকে আদালতে নিয়ে গেছে, আর যেটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার সেটাকেও আদালতে নিয়ে গেছে, ফলে আমরা ছাড় দেব না ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা তো প্রত্যাশা করছি সব কিছু পার্লামেন্টে হবে, কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে কিন্তু এরা কিন্তু নতুন খেলোয়াড় না। জামাতে ইসলাম তো নতুন খেলোয়াড় না, জামাতে ইসলাম তো পুরনো খেলোয়াড়, এবং জামাতে ইসলামের অনেক ধরনের ইন্টেনশন আছে। মানে এই যে গুপ্ত শব্দটা তাদের সাথে যুক্ত হয়েছে, গুপ্ত শুধুমাত্র তাদের রাজনীতিতে পার্টিসিপেশনের অর্থে না, রাজনীতি করার ধরনের অর্থে না। গুপ্ত শব্দটা মনের ইচ্ছা, মনের কথা এবং মুখের কথা, দুইয়ের মধ্যে ফারাকের কারণেও গুপ্ত শব্দটা তাদের জন্য প্রযোজ্য হয়। সেটা ওনারা কখন কি বলেন সেটার উপর ভরসা করা খুব কঠিন। সেটা গত 1.5 বছর আমরা কিন্তু অনেক দেখেছি। ধরুন মেজর হাফিজ সাহেব, আজকের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি স্পষ্ট করে বললেন যে গণভোটে রাজি না হলে মানে সংসদের ইলেকশনটাই হয়তো মানে ডিলে করে দিত বা হতো না, ফলে আমাদেরকে এটা ওই প্যাকেজের মধ্যে যেতে হয়েছে। এখন এই যে পরিস্থিতি আমি বললাম, এই পরিস্থিতির মধ্যে আমার বক্তব্য সেটা হলো যে বিএনপি যদি খুব খুব সতর্কভাবে যদি কর্মকাণ্ড পরিচালনা না করে, তখন এই যে আমি যেটাকে বলছি আপনার বোন অফ কন্টেনশন বা বিরোধের যে মানে সূত্র আমি যেগুলোকে বলছি, এগুলো কিন্তু অনেক ধরনের সংঘাতের জন্ম দিবে, অনেক কিছু জন্ম দিবে। এগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটু কঠিন হবে।
আর দ্বিতীয় বিষয় হলো যে আমাদের এখানে যে ইকোনমিক যে কন্ডিশন, অর্থনীতির যে পরিস্থিতি, যে ধরনের, যেমন ধরুন বিদ্যুৎ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে ঋণে জর্জরিত হওয়ার চেয়ে লোডশেডিং ভালো। যেহেতু দাম বাড়াবে না, তাহলে একটা তো বিকল্প লাগবে, লোডশেডিং ভালো। তাহলে সেটা কতদিন মানুষ মানবে, এটা হলো একটা বিষয়। আমি বলছি যে এই যে দুর্দশাগুলা, ইকোনমিক দুর্দশা, বেকারত্বের যে যে যন্ত্রণা, ব্যাংকগুলোর যে 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 অবস্থা, ইত্যাদি ইত্যাদি, আরও অন্যান্য ক্ষেত্রেও আছে। তো এই বিষয়গুলো এই সরকারের উপর চেপে বসছে। এগুলো এই সরকারের সৃষ্ট না এগুলা, কিন্তু এই সরকারকে এগুলো ইনহেরিট করতে হচ্ছে। এখন এগুলোও কিন্তু অনেক ধরনের কাটা, অনেক ধরনের যন্ত্রণা। যদি ঠিকঠাক মতো বিষয়গুলোকে হ্যান্ডেল করা না যায়, মোকাবেলা করা না যায়, তখন কিন্তু এই বিষয়গুলো অনেক ধরনের ইস্যুর জন্ম দেবে, অনেক ধরনের সংঘাতের জন্ম দেবে। ফলে আমরা যখন কথা বলছি, একটা হলো আমাদের প্রত্যাশা, আরেকটা হলো বাস্তবতা। এই দুয়ের মধ্যে কতটুকু সঙ্গতি রাখতে পারবে বিএনপি, সেটার উপরে নির্ভর করবে আগামী দিনের রাজনীতির মত দ্বিমত বা সংঘাত। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাই যে ভিন্নমত থাকা রাষ্ট্রের একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু যেখানে একমত হতে হবে সেটি হচ্ছে সত্য, সঠিক তথ্য বলতে হবে, সত্য স্বীকার করে তারপর ভিন্নমত দিতে হবে। একজন বড় নেতা, আমি খুব তার কাছ থেকেই শুনেছি, তার নামটা এখানে না বলি, অনেক বড় নেতা বাংলাদেশে, হি ওয়াজ গ্রেট লিডার। তো উনি একদিন, আমরা তখন ছোট, তো ওনার বাসাতে বলছিল, একটা বাচ্চাদের সংগঠন করতাম আমি, সেখানে উনি ছিল, ওনার ওয়াইফ ছিল এই সংগঠনের প্রধান, সেই হিসাবে উনি ওই দিন এসে বসছিলেন। দ্যাট টাইম হি ওয়াজ দ্য ডেপুটি পার্লামেন্ট লিডার। তো বলতেছে যে, আচ্ছা বলো তো, কোন বিষয়ে 100-র মধ্যে 100 না মার্কস না পেলে, 1 মার্ক কম পেলে সেই বিষয়ে ফেল করতে হয়, সেই বিষয়টা কি বলো, তোমরা পারো কিনা দেখি। তা এখন সেই সময় আমাদের মাথায়, বাচ্চাদের মাথায় ওটা তো আসে না, উনি প্রশ্নটা করছে উত্তরটা নিজে দেওয়ার জন্যে। তো তার উত্তরটা ছিল এরকম, তোমরা তো পারলা না, শোনো, এই বিষয়টা হচ্ছে হলো দেশপ্রেম। এই দেশপ্রেম এমনই একটা সাবজেক্ট যেখানে 100-তে 100 মার্কস পেতে হবে। যে মার্কসটা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 100-তে 100 থেকে 1 কম পেলেই সেখানে ফেল। তো এখন কথা হচ্ছে যে বিরোধিতা যদি, দেশ গড়ার প্রশ্নে যদি বিরোধিতা যদি হয়, জাতীয় সংসদে কিংবা বিরোধী পক্ষ বিরোধিতা করে, সেটা যেমন ওয়েলকাম করার সুযোগ আছে, কিন্তু ভাই, আমার সমালোচক ভাই যেটা বললেন যে একটি চিহ্নিত রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলাম, এবং পরবর্তীতে জামায়াত ইসলামের সাথে আত্মপ্রকাশ করলো জামায়াত ইসলামেরই দেশের মানুষ বলে যে তাদেরই বাচ্চা কাচ্চা এই এনসিপি। কেন বলে? নিজের পক্ষে ব্রেন চাইল্ড। হ্যাঁ, এটা বলতেছে যে এই কথাটা যে আসছে যে ব্রেন চাইল্ড, তো এইটা আসছে কেন? তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা সুপ্ত থেকেছে, গুপ্ত থেকেছে, তারা ছাত্রলীগ সেজেছে, ছাত্রলীগ নেতা হিসাবে তারা বিএনপিকে, বিরোধী পক্ষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের, তারা নিজেরাই আওয়ামী লীগের নেতা সেজে তারপরে সে কাজগুলি করেছে। আবরার ফাহাদের মতো একটি বাংলাদেশের একটি সুসন্তানকে তারা হত্যা করেছে, যারা তাদের মধ্যে এরাই ছিল। বাট একটা সময় 5ই আগস্টের পরে এসে কিন্তু এর আত্মপ্রকাশ করেছে যে তারা আসলে ছাত্রলীগ না, কিংবা আওয়ামী লীগের কেউ না, তারা হচ্ছে ছাত্র শিবির করতে, শিবির তারা গুপ্তভাবে তারা শিবিরই করেছে, কিন্তু গুপ্ত হয়েছিল এই ছাত্রলীগের ব্যানারে। তারা পরবর্তীতে কি হলো, দেখা গেল যে ইউনিভার্সিটিতে, যেখানে দীর্ঘ বহুকাল ছাত্রদল, যেখানে এই ফ্যাসিস্ট যাদেরকে ঢুকতেই দেয় নাই, যাদেরকে যোজন যোজন দূর দিয়ে হাঁটতে হয়েছে, সেই ছাত্রদল একটা বিরাট জনগোষ্ঠী, এদেশের মানুষ দীর্ঘদিন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে তারা আল্লাহর কাছে চেয়েছিল যে ফ্যাসিস্টের হাত থেকে, হাসিনার হাত থেকে আল্লাহ দেশটাকে বাঁচাও। দেশটা যখন হাসিনা মুক্ত হয়েছে, তারপরে কিন্তু মানুষের বিএনপির প্রতি একটা ফ্লো ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা তাকে ভোট দিবে। এই ছাত্রদলও মনে করেছিল যে এই ফ্লোতেই বুঝি আমরা বের হয়ে যাব, কিন্তু তাদের সংগঠনটা ছিল না এখানে। সংগঠনটা ছিল কাদের? গুপ্ত যারা ছিল তারা 2, 4, 5, 10 জন হলেও তাদের একটা ফ্রেন্ড সার্কেল এখানে ছিল, যারা নিজেরা জানতো যে আমরা কারা, যেটা ছাত্রদলের ছিল না।
সেটা তারা কিন্তু সেখানে সফল হয়েছিল এবং তাদের একটা ব্রিলিয়ান্টলি তারা একটা এফোর্ট দিয়েছিল এই নির্বাচন পর্যন্ত এই জামায়াত ইসলাম এই ক্ষমতাকে আসার জন্যে। এবং আমি তাদেরকে এটা কি সাধুবাদ জানাই আমি রাজনীতি করি, আমি মনে করি তারা সফল। হ্যাঁ, তারা সফল হয়েছে, তারা এখন বিরোধী পক্ষ হয়েছে, বিরোধী দল হয়েছে, যেখানে তারা 3টা আসন বাংলাদেশে তারা এনজয় করতে পাইতো এক সময়। দেশের একটি বেগম খালেদা জিয়ার বদান্যতায় তারা আরও বেশি পেয়েছিল। তারা এই দেশের সরকার গঠন, বিএনপির সাথে তাদের নেতারা এই দেশের মন্ত্রিত্ব করেছে, দেশটাকে তারা শাসন করেছে, সেই সুযোগ পেয়েছিল। কিন্তু তারা কিন্তু 10টা-20টা সিটের বেশি তারা যে আসনে বেশি পাবে এটা কিন্তু কেউ কল্পনাই করে নাই। কিন্তু সেখানে আজকে 70টা আসন পেয়েছে, তাদের জোট আসন সব মিলে 81টা আসন পেয়েছে। এখন কথা হলো সবই তো পেয়েছেন আপনারা, যতদূর না আশা করেছেন তার থেকে বেশি পেয়েছেন। এখানে তো আপনাদেরকে আমরা ধন্যবাদ দিই, আপনাদের রাজনীতি আপনারা করে এখানে এসেছেন। কিন্তু কথা হচ্ছে যে এটা কী করবেন আপনারা এখন? আপনারা কি এখন বিরোধিতাই শুধু করবেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে আপনারা দেশ চালাইতে দিবেন না? যদি সেটাই হয় তাহলে সেই ক্ষেত্রে আসবে আজকে যে বিএনপি নাকি, ভাই যেটা বললো, তারা নাকি বলছে যে বিএনপি ইচ্ছাকৃত আজকে যা জুলাই সনদ নিয়ে কোর্টে একটা রিট করেছে। এভাবে না, বিষয়টাকে দেখতে হবে যে বিএনপি তো জুলাই সনদ তৈরি করার সময় একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। যখন চাপাচাপি করছিল, সময় নেই তাড়াতাড়ি করে এটা শেষ করেন, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি যে এই জায়গাগুলি কিন্তু আমরা এটা করতে পারবো না। সেই নোট অফ ডিসেন্টটা ওই জুলাই সনদ থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু পরিষ্কার, এটা দেশের জাতি জানে। বিএনপি কিন্তু বারবার বলে আসছে যে ওই জায়গাটা আমরা যেগুলি পারবো না সেগুলি কিন্তু আমরা লিখে দিয়েছিলাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখলাম, যখন তারা সাবমিট করলো, রিয়াজউদ্দিন গং যখন সাবমিট করলো, তখন দেখা গেল যে ওইখানে নোট অফ ডিসেন্ট নাই। তো নোট অফ ডিসেন্ট না থাকলে সেটা তো আত্মঘাতী, সেটা তো আমরা করতে পারবো না। তাই যে করতে পারবো না, তো তারা তো আগে বলে নাই যে আমরা করবো। হ্যাঁ, তারা বলেছে যে জুলাই সনদকে আমরা যদি মিনিমাম সাপোর্ট না দিতাম তাহলে এই নির্বাচনটা হয় না। যে নির্বাচনটার জন্য দেশের মানুষ আজকে দীর্ঘ বহু বছর, যুগের পর যুগ তারা দে হ্যাভ বিন ওয়েটিং। তো সেই জায়গাটায় আমরা আসতে পারি না, সেই নির্বাচনটা হয় না। জনগণকে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন, যা ইতিহাসে এখন সত্যিকারে লিপিবদ্ধ থাকবে, যে নির্বাচনে একটা মানুষের জীবন যায় নাই, একটা যেখানে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, যেখানে মারামারি হয়নি, যা আশা করেছিল। অনেকে বলতো এইখানে শত শত মানুষ মরে যাবে, রক্তের গঙ্গা বয়ে যাবে নির্বাচন করতে, সেগুলো তো হয় নাই। এবং মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে। দীর্ঘদিনের তাদের যে লালিত বাসনা সেটা কিন্তু তারা সেই পূরণ করেছে, ভোট দিয়েছে। ভোট দিয়ে আজকে তারা একটি সরকারে যাওয়ার জন্য, একটি পক্ষকে সরকারে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছে আর একজন বিরোধী পক্ষকে। এখন আপনি যদি খালি মনে করেন যে আমরা এখন একে করতে দিব না, তাহলে আপনারাও কোনোদিন আসলে আপনাদেরকে করতে দিবে না, তাতে কি হয়েছে? তাদের দেশের তো ভালো কিছু হবে না, রাষ্ট্রের জন্য উন্নয়নমূলক কোনো কিছু হবে না, সংঘাতটা থেকেই যায়। মানে মত দ্বিমত থাকবে, কিন্তু সেটি যেন আসেন আপনি এটা পজিটিভলি নেন। আপনারা এই সংঘাতে আপনি যেটি বলছেন যে কাজ করার সুযোগ নিজেরাও নেন, নিজেরাও দেন এবং কাজ করান। আপনারা যখন আবার আসবেন, যদি ভবিষ্যতে জনগণ যদি ম্যান্ডেট দেয় আপনাদের পক্ষে, তখন আবার বিরোধী পক্ষ যে থাকবে সে আপনাদেরকে সহযোগিতা করবে, এইভাবে করবে। এখন আপনারা রাস্তায় নামবেন কথায় আপনারা এখন ওই ইউনিভার্সিটিকে আপনারা দখল করেছিলেন, সেই দখলটাকে কিন্তু আমি দোষের কিছু দেখি না। দখল করেছিলেন, সব কিছুই করেছিলেন, তার জন্য তো আজকে 80টা সিট পেয়েছেন, এটা তো আপনাদের সফলতা। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে এগুলি দখল করেছিলাম, এখন আমরা ওই যে ইউনিভার্সিটির যে বাগান আছে, যে ওই সরোয়ার্দী উদ্যান, সেখানে বসে আমরা নেশায় ডুবে থাকবো, আমাদেরকে কিছু বলতে পারবে না, এই স্বাধীনতা দেশের মানুষ ভোগ করতে পারবে না, দিবে না। সন্তানরা বিপথে যাচ্ছে এইখান থেকে। এই জন্যই তো একটা নির্বাচন দরকার ছিল, এই জন্য তো একটা সেই সরকার দরকার ছিল, যে সরকারের প্রধান আজকে তারেক রহমান, আজকে সরকারের প্রধান হয়ে যিনি শুরু করেছেন পজিটিভলি, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে রাস্তা ব্লক করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে, মানুষের যে কষ্ট বেদনার কথা চিন্তা না করে, তারপরে এই বিগত দিনে দেশের প্রধানরা যেভাবে রাস্তা দিয়ে গিয়েছে, সেখান থেকে নিজেকে রিস্কের মধ্যে নিয়ে এসে তারপরে সে রাস্তায় নেমেছে। মানুষকে প্রশংসা, প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট, সেও তো এখন এটা করতে হচ্ছে তাকে, যে প্রধানমন্ত্রী যদি করে তাহলে আমি কেন করবো না। তো এই যে জায়গাটা সবকিছু প্র্যাকটিসটা হওয়া দরকার আমাদের দেশে, শুধু এই ক্ষেত্রেই না। আপনি দেখেন সারা দেশে নদী খননগুলি শুরু হয়েছে, মাত্র 10-12 দিনের একটা সরকার নদী খনন শুরু হয়েছে, পজিটিভ। আপনার বলেছে যে আমি ফ্যামিলি কার্ড দিব, সেই ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া শুরু করেছে, সেটা মুখের কথা না। এই যে এবং তারপরে আপনার ওই 20,000 টাকা না 10,000 টাকা যারা নিম্নবিত্ত মানুষ, যারা 10,000 টাকা লোনে পড়েছিল, সেই 10,000 টাকা নিয়ে মকুব করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে যতগুলি পজিটিভ বিষয়গুলি নিয়েছেন, এবং বলেছেন যে আমার মন্ত্রী পরিষদে, উনি নির্বাচনের আগেও বিভিন্ন জায়গায় বলতেন যে আপনারা এই কয়েকটা দিন আপনারা তাদের কথা শুনেন এবং
আপনাদের ভোট দেন ধানের শীষে, কে ধানের শীষে কাকে আমি দিয়েছি সেটা বিচার করবেন না, ধানের শীষে ভোট দেন। আপনারা এই ভোটটাই কয়দিন একটু ইয়ে করে ইয়ে থেকে সব ভোট দেন। আমি এদের পিছনে, আপনি তাদের এমপি বানান, আমি তাদের পিছনে লেগে থাকবো যাতে 5 বছর আপনাদের জন্য তারা ঘরে ঘরে গিয়ে কাজ করে। এখন কিন্তু সকাল 9টার সময় অফিস করে প্রধানমন্ত্রী, সব কজন কিন্তু ঘুমটুম হারাম, পিছনে যাই ছিল না, কিন্তু এখন কিন্তু সকালে তার আগে অফিসে যেতে হচ্ছে। এটা কিন্তু খুব পজিটিভ সাইন। এবং 6 মাস আমি দেখবো 6 মাসের পরীক্ষায় কে পাস করে কে ফেল করে বের করে দেবো, এমন কথাই বলছে। যে তা এই যে এখানে তো পজিটিভ অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা সহযোগিতা করবেন। আপনারা রাস্তায় বের হবেন, রাস্তায় বের হয়ে আপনারা ডিস্টার্ব করবেন, একটা ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করবেন। ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করতে গেলে বেশি সময় কিন্তু ধৈর্য ধরা যাবে না, এগুলি করা যাবে না। তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে বিরক্ত হয়ে আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা কিন্তু কোনো কোনো কথা কিন্তু ফলস মুখ ফুসকে বের হয়ে গেছে আপনারা কিংবা আপনারা ভিতরেই ছিল, অনেক কথার কারণে কিন্তু আপনারা অনেক ভোট কম পেয়েছেন। এদেশের মানুষ কিন্তু খারাপটাকে কিন্তু খারাপ হিসাবে দেখবে, ভালোটাকে ভালো হিসাবে দেখবে। খুব সাবধান, খালি বিরোধিতা করলেই হবে না। যা ভোট পেয়েছেন সর্বোচ্চটুকু পেয়েছেন, এখান থেকে আর কমলে কিন্তু একেবারে চলে যাবেন আস্থা করে। সামনের ভবিষ্যৎ রাজনীতি কীভাবে হবে এদেশে আমি জানি না। এদেশে তো যারা আজকে রাজনীতি করতে পারছে না, একটা বিশাল জনগোষ্ঠী আছে, আওয়ামী লীগের মতো একটি দল, সেই দলও তো সামনে ক্লিন ইমেজে যারা আছে রাজনীতি করতে আসতেই পারে, তাদেরকে তো সুযোগ করে দিতে হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এজেন্ডা মূল তার এটাই ছিল, ইথিক্সটাই ছিল এটা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র। তো বহুদলীয় গণতন্ত্র যদি আজকে আপনি সেই আদর্শের উপরে ভিত্তি করে যদি আজকে ক্ষমতা এসে থাকেন, আপনাকে তো বহু দলের রাজনীতি তো আপনাকে দিতে হবে। সে দিতে হলে কে আগে আসবে? সে তো আওয়ামী লীগ চলে আসবে, হয়তো বা হাসিনার বিচার হবে। যারা এদেশের মানুষকে হত্যা করেছে, সন্তানদের হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, জোর করে ক্ষমতায় ছিল, অনিয়ম অন্যাচার যাই করেছে সব কিছুরই বিচার হবে। যারা অন্যায় করছে তাদের বিচার হবে, কিন্তু যারা অন্যায় করে নাই তাদেরকে আপনি রাজনীতি করার সুযোগ দিবেন না? দিতে হবে তো তখন আপনি কই যাবেন? সো বি কেয়ারফুল। খালি সংসদে গিয়ে চিল্লাফাল্লা করে একদম সময় নষ্ট করে ডিস্টার্ব করলে হবে না। সো প্লিজ বি কেয়ারফুল ফর ফিউচার অ্যান্ড লুক অ্যাট ফ্রন্ট প্লিজ। আদারওয়াইজ এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে কিন্তু এমন জায়গায় নিয়ে যাবে, আবার কিন্তু সে পিছনে চলে যাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। তপন ভাই, উনি যেটি বলছিলেন যে বিরোধী দল তারা কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু কাজের সুযোগটা দিতে হবে। নয়তো রাষ্ট্রের যারা ক্ষমতায় যিনি সরকারে আছেন তাদের কাজের সুযোগ না দিলে তো তাহলে জনগণের যে প্রত্যাশা প্রাপ্তি সেটি পূরণ হবে না, সেই জায়গায় বাধা সৃষ্টি করা যাবে না। না, সেটা তো আমি যে কোনো গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষ এটা মনে করবে, এটা নিয়ে কোনো বিতর্কের বিষয় নাই যে সংসদীয় রাজনীতিতে বিরোধী দল হলো সরকারের অংশ। কেন? কারণ ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন মিলেই তো সংসদ। তো ফলে সরকারের ভালো কাজে সহায়তা করা, ভুল কাজে সমালোচনা করা, এটাই হলো সংসদীয় রাজনীতির প্রধানতম দিক। এটা নিয়ে কোনো কোনো গণতন্ত্র ধারণ করেন কিংবা গণতান্ত্রিক মানসিকতা পোষণ করেন মানুষ, এটার সাথে বিরোধ করবে না। কিন্তু প্রবলেম আমি যেটা বললাম সেটা হলো যে প্রথমত আমাদের ইতিহাস এটা এবং সাম্প্রতিক যে ঘটনা বলি, আমি আরও কিছু বিষয় বলি। ধরুন, আমি জামাত ইসলাম কতটা বিষয়টা সিরিয়াস এটা এখনও বোঝা যায় না, কারণ ওরা তো হলো যে একটা বিষয় ওরা টার্গেট করেছে, আমি যেটা বুঝতে পারি, এবং যেই জায়গাটাতে বিএনপি নিজেও খুব তাদের একটা ইউনিক বা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিয়েছে, সেটা হলো অসাংবিধানিক পন্থায় সংবিধান পরিবর্তন করা। বিএনপি এটার বিরোধিতা করছে। সিম্পলি বিএনপি বলছে সবকিছু সংবিধানের মধ্যেই হবে। আমি এটাই বুঝতে পেরেছি বিএনপির বক্তব্য। এবং তারা ইশতেহারে যে রিফর্মের কথা বলেছে সেই কাজগুলো তারা ধাপে ধাপে করবে সেটা। কিন্তু জামাতি ইসলামের টার্গেট ছিল যে এই যে আপনার জুলাই সনদ কিংবা গণভোট যেটা, এবং তাদের মতো করে যে সনদটা তারা তৈরি করতে পেরেছে আলী রিয়াজ সাহেবকে দিয়ে বা টোটাল অন্তর্বর্তী সরকারকে দিয়ে, সেটা তো সেটার মধ্য দিয়ে কি হতো, সেটার মধ্যে ধরুন তাহলে তাদের শর্ত অনুসারে তারা এখন যেটার জন্য বলছে, তারা বলছে যে জুলাই সনদ এবং অন্যান্য কাজ একসাথে চলতে হবে। তার মানে কি,
তারা বলছে যে তারা শপথ নিয়েছে তথাকথিত সংবিধান সংস্কার পরিষদে, যেটা কোনো আইনগত ভিত্তি নাই। বিএনপিকে এটা করতে হবে, বিএনপিকে এই শপথটা নিতে হবে। অর্থাৎ আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে, গঠন করে প্রথম ওই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ ইত্যাদি ইত্যাদি তৈরি করে, তাহলে কী হবে, তাদের একটা এক ধরনের সুপ্রিমেসি তৈরি হবে এখানে, এই জায়গায় এইটা তাদের প্ল্যান। আমি যেটা বুঝি সেটা। ফলে তারা কয়েকদিন আগেই তারা বলল তাদেরকে 50টা আসনে নাকি তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এবং তারা পারোয়ার সাহেব অল্প ভোটের ব্যবধানে তারা হেরেছে এরকম। তারা বলছে 50টা ভোটে তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। গোলাম পারোয়ার সাহেব তাদের যে মহাসচিব নিজেও ফেল করেছেন, এবং তিনি বলেছেন তারা আদালতে যাচ্ছেন এগুলা নিয়ে, নির্বাচনের যে ট্রাইব্যুনাল আছে ইত্যাদি। এখন ধরুন যে, এবং এই কথাগুলো কিন্তু তারা বলেই যাচ্ছে, আমি এখনো মনে করি এগুলো হলো চাপ হিসেবে কথাগুলো বলো, অর্থাৎ বিএনপিকে একটা ভয়ের মধ্যে রেখে ওই যে আসল যে কাজটা, যেই জায়গাটাতে বিএনপি মানে সম্মতি দেয় নাই, এই তথাকথিত সংবিধান পরিষদের শপথ নেয় নাই, ওই জায়গাটাকে তারা বিএনপিকে আনতে চাচ্ছে সেটা। এখন ধরুন তাহলে কি দাঁড়াতে পারে, মানে এইটা যদি একটা মানে বিরোধটা যদি আরও গভীর হয়, এই বিরোধ অর্থাৎ তারা যদি সত্যি সত্যি এখানে কোনো সূত্র পায়, সরকারকে চেপে ধরার যদি সূত্র পায়, হয় না সরকার, ধরুন ভারতে এরকম ঘটনা হয়। ভারতে তাদের যদিও আমাদের এখানে 2/3 মেজরিটি, কিন্তু মাঠ তো নিয়ন্ত্রণ করতে হবে। মাঠ নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারকে অনেক সময় বিরোধী দলের সাথে নানা ধরনের কম্প্রোমাইজ করতে হয়, যেতে হয়। কিন্তু এটা এমন এক ধরনের কম্প্রোমাইজ, এই যে সংবিধান পরিষদ বা ইত্যাদি, এমন এক ধরনের কম্প্রোমাইজ যেটা মানে এক ধরনের সংবিধানকেই খোল নলচে মানে পাল্টে দিবে। অর্থাৎ যেটা আজকে শিশির মনির যে যুক্তিগুলো দিলেন, মানে তাদের এই রিটের পরিপ্রেক্ষিতে, তিনি বলছেন যে আপনারা যদি এই রিট যদি সফল হয়, তার বক্তব্য এই রিট যদি সফল হয় তাহলে কি দাঁড়াবে, তাহলে নাকি সংসদই মানে উড়ে যাবে, সংসদই অস্তিত্বহীন হয়ে যাবে। ফলে বিএনপিকে তারা বলছে যে এই ধরনের নিয়ে খেলবেন না, মানে তার ভাষায় প্যান্ডোরার বাক্স খুলবেন না। আমি এই কথাগুলো বলছি কেন, এই কথাগুলো বলছি, এই কথাগুলো আপনার সংসদের বাইরে হচ্ছে, এবং এই কথাগুলো কিন্তু খুব গুরুতর কথা। যদি এগুলোকে তারা মানে জট পাকানো বলতে যেটা আমরা বুঝি, জট পাকানোর যদি তারা কোনো সূত্র পায়, যেহেতু এখানে আমি বললাম আগে ইকোনমিক কন্ডিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, এখানে পুলিশের একটা মরালিটি প্রশ্ন আছে সেটা, যদিও বিএনপি বলেছে পুলিশ হত্যার বিচার হবে না, কিন্তু পুলিশ বাহিনী হিসাবে তার যে নৈতিক যে বল, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে উদাহরণটা দিলেন উনি, সোহরাওয়ার্দী উদ্যানের একটা ঘটনা, আপনি খেয়াল করুন যে পুলিশের যদি এই অথরিটি না থাকে, মানে অপরাধীকে নিয়ন্ত্রণের জন্য তার আইনের মধ্যে যত চেষ্টা আছে সে চেষ্টা করার অথরিটি যদি পুলিশের না থাকে, তাহলে পুলিশ কেন ঝুঁকি নেবে? এবং আমাদের রাজনীতির ধরনটাও কিন্তু বুঝতে হবে। পুলিশকে তো এখানে মারা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, পুলিশকে তো মব করা হয়েছে, গত 1.5 বছরে তো আমরা এগুলো দেখেছি। তাহলে সেই জায়গায় আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, সেনাবাহিনী এখনও মাঠে আছে, কতদিন আর মাঠে থাকবে? আমি কথাগুলো বললাম এই জন্য যে এই জায়গাগুলোতে এক ধরনের সেন্সিটিভিটি আছে, স্পর্শকাতরতা আছে। ফলে এখানে জামাতে ইসলাম এবং তার যারা সহযোগী আছে, তারা এমনতর ভাষা ব্যবহার করছে, এমনতর অ্যাক্টিভিটিসের কথা তারা বলছে, যেন সুযোগ পেলে তারা যে কোনো কিছু করতে পারে। তো এইটা গণতন্ত্রের জন্য ভালো না। আমি এই জায়গায় বলছি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে সরকারের। 2/3 মেজরিটি নিয়ে সরকার ক্ষমতায় গিয়েছে, এবং সেখানে তাদেরকে অনেক পরিপক্ক রাজনীতি করতে হবে, এবং যে রাজনীতির কৌশলের মধ্যে তাদেরকে অনেক
আমি যেটা বলবো বাস্তবায়ন হিসেব কষতে হবে আর কষে এটা জি করতে হবে জি জি আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসতে চাই একটু পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে আর্থসামাজিক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে ভারত। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি বলেছেন। সমালোচক ভাইয়ের একটা কথার একটু উত্তর দেই। আপনার একটা বিধ্বস্ত দেশ, একটা বিধ্বস্ত অর্থনীতি, সব দিক দিয়ে বিধ্বস্ত চারিদিকে। এটা আমরা এখানে ব্যাখ্যা করতে গেলে সে সময় পাওয়া যাবে না, ব্যাখ্যা করার সুযোগ এখানে নাই। কিন্তু সবাই জানে যে এই দেশের অর্থনৈতিক অবস্থা, এই দেশের যে বিধ্বস্ত অবস্থা, এখান থেকে সঠিক রাজনীতি না করলে, বের হয়ে আসতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা নির্বাচনের আগে এমন হাইপ একটা তুললেন সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, টুইটারে এবং বিভিন্নভাবে সামাজিকভাবে, আপনারা যে বিএনপি না এবার ক্ষমতায় চলে আসতেছে, আমরা জামাত ইসলাম। মানুষ যারা বিএনপি মনে করেছিল 1 বছর আগে স্বৈরাচারের পতনের পরে আমরা ক্ষমতায় চলে আসি, তাদের মধ্যে একটা ভয়ও ধরাই দিলেন যে আপনারা ক্ষমতায় চলে আসতেছেন। এই যে হাইপটার রেজাল্ট, লাস্ট রেজাল্টটা কি হলো? সরকার কি কারণে আমি জানি না, সরকার একটা ভালো কাজ করলো যে নির্বাচনের একদিন আগে ওই যে বিকাশ নগদ লেনদেনটা বন্ধ করে দিল। বন্ধ করলে কি হলো যে এই এয়ারপোর্টে ধরা পড়ে 74 লাখ, যার কাছে ধরা পড়ে সে বলতে পারে না যে এটা কত টাকা এখানে। অর্থাৎ এই টাকাটা যে একটা খারাপ পথে যে ব্যয় হবে, অর্থাৎ নির্বাচনে ভোট কেনার জন্যই টাকাটা যে আনা হয়েছে, এই জাতীয় কিছু মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটা কিন্তু তৈরি হয়ে গেল। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে দেখা গেল নির্বাচনের আগের দিন রাত্রে এইখানে দেখা যায় যে সিল নিয়ে ধরা পড়তেছে, ওইখানে সিল দিতে গিয়ে ধরা পড়তেছে, ওইখানে জামাত ইসলামের লোক, ওইখানে এইটা সবই তো আপনাদের লোকজনই ধরা পড়লো, সবই তো আপনারাই করলেন। এরপরে নির্বাচন হইল একটা শান্তিপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনের আপনারা যে কটা আসন পেয়েছেন, এখন বলেন যে ওই 50টা আমরা পেতাম। আপনাকে এই দেশে ততটা জনপ্রিয় দল নেই কি মূলত? এদেশ কি এর বিশ্বাস করে নাকি আপনাদেরকে? আপনারা এরকম জনপ্রিয় ছিলেন কোনোদিন? আপনারা তো সিট ম্যাক্সিমাম 20টা সিটের, তাও আপনারা পাবেন কিনা, 3 সিটের থেকে 8 সিটে গেছেন, সেখান থেকে 20টা আপনারা দাবি করছেন বিএনপির কাছে। এরকমই তো দাবি করা লোক আপনারা, যেটা পেয়েছেন আপনারা সেটি তো আমি অবিশ্বাস্য আমার কাছে। সুতরাং আমি একটু আগেও বলেছি যে দেশের রাজনীতি সঠিক রাজনীতি না করতে পারলে, এবং ওই যে জায়গাটা আপনি এখন বললেন সঠিক রাজনীতি না করতে পারলে আপনারা পিছনে চলে যাবেন। এটা আপনারা, আমার কথা আপনারা আজকে মাথায় নেন, এই যারা শুনছেন, পিছনে চলে যাবেন। এবং সেই দিন খুব বেশি দূরে না। ডিস্টার্ব করে জনগণের মন জয় করতে পারবেন না, তাদেরকে সাথে নিয়ে আর কখনোই মববাজি করতে পারবেন না। আর আজকে ভারতের কথা আসতেছে যে ভারতের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা। ভারতকে এক কথায় যদি শেষ করেন, ভারত বাংলাদেশের চারিপাশ দিয়ে একটা দেশ, বিশাল দেশ, যাদের রিসোর্সের কোনো অভাব নাই, যাদের জনগণের কোনো অভাব নাই, যারা রাজনীতি বুঝে, যাদের শিক্ষা দীক্ষা আছে, আমাদের পাশে হয়েও যারা আজকে সারা বিশ্বে যারা অনেক উপরে চলে গিয়েছে, সেই একটা দেশ, সেই দেশের সাথে যদি আমরা আজকে যুদ্ধ বিগ্রহ কিংবা আমরা যদি ঝগড়া করতে যাই, আমাদের আছেটা কি? ভাবতে হবে আমাদের আছে কি? আমাদের শিক্ষা আছে? আমরা আজকে সরোয়ার্দী উদ্যানে গিয়ে আজকে বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে আজকে বলি যে আমি আগে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি এটা ঘাটছিতে কি হচ্ছে আপনি বলার কে? আমরা আছি ওইখানে। আর আজকে ওই ভারতের বাচ্চা কাচ্চারা, এক একটা বাচ্চা কাচ্চাকে জার্মানিতে নিয়ে যায় সিমেন্স কোম্পানি, সেখানে 40টা বাচ্চাকে তারা 1 কোটি টাকা করে শুধু শেষ এইটা প্রতি মাসে তাদেরকে দিয়ে লেখাপড়া শিখাচ্ছে। একদম শেষ পর্যায়ে চলে আসছে। সেই ভারতের সাথে আমরা যদি এরকম একটা সম্পর্ক, বৈরী সম্পর্ক তার মধ্যে দিয়ে যদি আমরা দেশ গড়তে চাই, আমরা আসলে সেটা পারবো না। আমি ভারতকে, আমাদের নেত্রী একটা কথা বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের কোনো প্রভু নাই। সুতরাং এই বন্ধুত্বের জায়গাটা তারেক রহমান সাহেব তো নির্ধারণ করতে পারছেন। দুজনকে অনেক ধন্যবাদ, এটাকে ভাই এবং সাইফুর রহমান তপন, দুজনকে ধন্যবাদ। আমরা শেষ করছি সময় সংক্ষেপের জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনার সঙ্গে থাকুন।